বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। নয়া কৌশল বাংলাদেশের কট্টরপন্থীদের চিন্ময় কৃষ্ণ দাসকে বিপাকে ফেলতে। যেটা জানা গেছে যে চিন্ময় কৃষ্ণ দাস তাকে জেলবন্দি রাখতে ইউনূসের দেশে কট্টরপন্থী আইনজীবীরা আবার একটা নতুন কৌশল নিলেন। কি সে কৌশল? না, ফের সওয়ালে বাধা দিচ্ছেন একজন বর্ষিয়ান আইনজীবী। তাকে আজকে বাধা দেওয়া হলো। তিনি চট্টগ্রাম আদালতে বৃহস্পতিবারও শোনা হলো না জেলবন্দি চিন্ময় কৃষ্ণের জামিনের শুনানি আর্জি এগোনোর জন্য, যেটা এবং সেখানে যখন এই আইনজীবী পৌঁছন, প্রায় 40 থেকে 50 জন আইনজীবী আগে থেকেই ছিলেন কট্টরপন্থী আইনজীবী। তারা চিন্ময় কৃষ্ণ প্রভুকে তার আইনজীবীর সঙ্গে দেখা করতে দিলেও কোনো কথা বলতে দেননি। প্রবীণ আইনজীবীর নাম হচ্ছে রবীন্দ্র ঘোষ। ঘোষ। হ্যাঁ, রবীন্দ্র ঘোষ। চট্টগ্রাম থেকে একজন আইনজীবী লাগবে এ কথা জানিয়েছিলেন কিন্তু জজ সাহেব। সেই জন্য রবীন্দ্রনাথ বাবু বর্ষিয়ান আইনজীবী তিনি কিন্তু বহু কষ্ট করে সেখানে গেছেন, কিন্তু সেখানেও বাধা দিচ্ছে। এখন প্রশ্ন এটাই যে আদৌ কি চিন্ময় কৃষ্ণ দাস তিনি কি সঠিক বিচার পাবেন? আন্তর্জাতিক আদালত ইউনো তারা কি করছে? এখন কি সেই আদালতে যেতে হবে, বা চিন্ময় কৃষ্ণ প্রভু তার বিরুদ্ধে মূল অভিযোগই বা কি? অনেক মানুষ সেটাই তো জানে না, কেন তাকে বন্দি করা হলো, কেন তাকে জেল বন্দি করে রাখা হচ্ছে, কেন কথা বলতে দেওয়া হচ্ছে না। আজকে এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন আইনজীবী চন্দ্রশেখর বা চন্দ্রশেখর দা, আপনাকে স্বাগত। চন্দ্রশেখর দা, যেটা নমস্কার। যেটা বিষয় যে মানে প্রথম কথা হচ্ছে যে এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত মানে একজন অপরাধী যদি হয়ে থাকে এখনো মানে অভিযোগ করা হচ্ছে, বাট তিনি যে অপরাধী তার প্রমাণ তো করতে হবে তিনি অপরাধী। তার জন্য তাকে বিচার ব্যবস্থার দ্বারস্থ হতে হবে, তার জন্য আইনজীবী লাগবে, তাকে সেখানে বাধা দেওয়া হচ্ছে। চিন্ময় কৃষ্ণের আইনজীবীদের বাধা দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে ইউনো আন্তর্জাতিক আদালতে এর কি সমাধান কোনো পাওয়া যেতে পারে? কিভাবে দেখছেন বিষয়টা? রাইট টু ডিফেন্স আমাদের ভারতীয় সংবিধানে এর প্রভিশন রয়েছে, এবং বাংলাদেশ যেহেতু পূর্ববঙ্গ যেটা ছিল সেটা ভারতবর্ষেরই অঙ্গ একটি ছিল, তারপরে 1971 সালে তার স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা পাওয়ার পর তাদের নিজস্ব আইন, আদালত, সুপ্রিম কোর্ট সবই রয়েছে। কিন্তু এই কতগুলো প্রভিশন যেগুলো ব্রিটিশ ইম্পেরিয়ালিস্টিক যে আইন, সেই আইনের থেকে আমাদের কনস্টিটিউশন এবং এই সাবকন্টিনেন্টের যে আইন রয়েছে সেই আইন ব্যবস্থায় কিন্তু এগুলোর খানিকটা খানিকটা প্রভাব রয়েছে। তো রাইট টু ডিফেন্স কিন্তু ভারতবর্ষ যেমন রয়েছে, বাংলাদেশের আইনেও কিন্তু তার প্রভাব রয়েছে। এখন যে অভিযোগ, এই যে আহ, আমাদের ইসকনের যে প্রভু, চিন্ময় প্রভু, হুম। সেই চিন্ময় প্রভুর বিরুদ্ধে যে অভিযোগ, বহু মানুষ কিন্তু জানেন না যে এই ওনার বিরুদ্ধে অভিযোগটা আসলে কি। হুম। ওনার বিরুদ্ধে যে অভিযোগ সেটা হচ্ছে যে উনি যে মঞ্চে দাঁড়িয়ে উনি ওনার বক্তব্য রাখছিলেন, সেই মঞ্চের ওপরে একটা সনাতনী পতাকা ছিল, এবং সনাতনী পতাকাটা নিচে ছিল একটি পতাকা যেটা কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকা নয়, অথচ বাংলাদেশের জাতীয় পতাকার রং তাতে ছিল। অর্থাৎ বাংলাদেশের জাতীয় রং মেশানো একটা পতাকা ছিল, এবং তার উপরে ওই সনাতনী পতাকাটা ছিল বলে এইটা হচ্ছে যে উনি কেন বাংলাদেশের রাষ্ট্রের প্রতি উনি হ্যাঁ, অন্যায় রাষ্ট্রদ্রোহিতা বা করেছেন, দেশদ্রোহিতা আখ্যাত। রাষ্ট্রদ্রোহিতার অপরাধে হুম। ওনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এবং যিনি অভিযোগ করেছেন সেই যে ব্যক্তি, সেই ব্যক্তিকে কিন্তু তাদের দল অর্থাৎ বিএনপি তারা কিন্তু তাকে বহিষ্কার করেছে। হুম। তার মানে যে ব্যক্তি অভিযোগ করলো থানায় গিয়ে, সেই ব্যক্তি যে দলের, সেই দল কিন্তু তাকে
তার দল থেকে তাকে সরিয়ে দিয়েছে যে এই জাতীয় অভিযোগ করার জন্যে, বা আমি ধরেই নিচ্ছি এই জাতীয় অভিযোগ অথবা অন্য কোনো কারণে তাকে কিন্তু সে কিন্তু ওই বিএনপির দলের কোনো মানুষ হিসেবে এখন পর্যবেসিত নয়, কিন্তু অভিযোগ যখন করেছিল তখন সেই দলের সদস্য ছিল। সে এই অভিযোগ আনার ফলে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করা হয়, এবং অ্যারেস্ট করার আইনত যে নিয়ম সেটা হচ্ছে যে কোর্টে প্রডিউস, এবং কোর্টে প্রডিউসে সেখানে তার হয়ে কোনো আইনজীবী গিয়ে সওয়াল করে তার জামিনের জন্য ব্যবস্থা করবেন, সেখানে বাধা দেওয়া হয়। এবং সেখানে যে আইনজীবীদের উপর চরম অত্যাচার করা হয়, এমন একজন মানুষ তিনি, যাকে এমন ভাবে মারা হয়েছিল যে সে প্রায় মৃতপ্রায় অবস্থা হয়েছিল, তারপরেও দুজন তিনজন চেষ্টা করেছে কিন্তু হয়নি। এবং তার ফলে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে ওখানকার আদালত হুম বলল যে যেহেতু কোনো আইনজীবী তার হয়ে কোনো সওয়াল করতে আসছে না, তাই হুম আমি 1 মাস মামলাটা পিছিয়ে এগিয়ে দিয়ে আগামী তারিখ দিলাম, আগামী 1 মাস পরে আবার তারিখ দিচ্ছি। ইন দ্য মিন টাইম আজকের যে ঘটনা সেটা হচ্ছে ওখানকার একজন প্রবীণ আইনজীবী, একজন হিন্দু হুম সম্প্রদায়ের মানুষ, হুম হুম শ্রী রবীন্দ্র ঘোষ, হুম তিনি একজন বয়স্ক মানুষ। তিনি আজকে কিন্তু এই চিন্ময় প্রভুর হয়ে কোর্টে সওয়াল করার জন্য গেছিলেন, কিন্তু তাকেও বহু রকম বাধা, বহু রকম আহ গালি গালাজ ইত্যাদি, প্রায় 40-50 জন আইনজীবীরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। যেটা কিন্তু আইনজীবীদের কাছে, দেখুন আমরা যারা আইনজীবী তারা কোর্টে যখন সওয়াল করি, আমরা কারোর না কারোর কোনো ক্লায়েন্টের হয়ে তরফে দাঁড়িয়ে আমরা মামলা সওয়াল করি, আমাদের মধ্যে বাকবিতণ্ডা হয়, তর্ক হয়, কিন্তু সেটা আইনকে কেন্দ্র করে, কোর্টকে কেন্দ্র করে, আমাদের মক্কেল যারা রয়েছে আমাদের ক্লায়েন্ট তাদের তরফ থেকে। কিন্তু ব্যক্তিগত স্তরে কিন্তু কখনো সেটা হয় না। কিন্তু যে প্রেক্ষিতটা আমরা দেখতে পাচ্ছি আজকে সমগ্র বাংলাদেশে, যে একজন হিন্দু সম্প্রদায়ের, যিনি সনাতনী ধর্মের সঙ্গে যুক্ত, সেরকম একটা মানুষের জন্য যদি একজন হিন্দু মানুষ গিয়ে সওয়াল করতে যান, তাকে বাধা দেওয়া, তাকে কোর্টে যাতে তিনি না বলতে পারেন তার জন্যে মানে সেখানে হই হই করে চেঁচামেচি করে তাকে মানে প্রায় উম, যাতে তিনি সওয়াল করতে না পারেন, কোর্টের কাছে তার বক্তব্য যাতে না পৌঁছয়, সেই যে ভাবে যাতে হেকল করা, এটা কিন্তু আমরা কিন্তু কখনো দেখি না, এটা কোনো সময় কোনো জায়গায় হয় না। কিন্তু তা সত্ত্বেও এরকম ঘটনা ঘটছে, যেটা খুবই নিন্দনীয়। এবং সমগ্র আহ, বাংলাদেশে যে ঘটনা, সেই ঘটনা কিন্তু মানে সব ক্ষেত্রেই মানুষ তাকে নিন্দা করছে, কিন্তু একটা জিনিস যেটা বুঝতে হবে যে কেন এই ঘটনাগুলো ঘটছে। এই এই জায়গাটা থেকে ঘটনাগুলো, প্রশ্ন, একটা প্রশ্ন যে তাহলে কি আন্তর্জাতিক আদালত তে কি এই এই জন্য অভিযোগ জানানো বা সেখানে কি যাওয়া যাবে চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য? না দেখুন এটা তো এখন যেহেতু ওখানকার কোর্টে বিচার চলছে, সুতরাং ওখানকার কোর্টেই এটার বিচার ব্যবস্থা করতে হবে। এবং তা না হলে ওখানকার হাইয়েস্ট কোর্ট সুপ্রিম কোর্টে যাওয়ার ব্যবস্থা রয়েছে, সেখানে গিয়ে তাদের যে কোনো মানে উকিল তার যে ওকালতনামা উনি দিয়েছিলেন, সেই ওকালতনামা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে গিয়ে দরখাস্ত করতে হবে যে এরম ভাবে এখানে তাকে না, কোনো কিন্তু লয়ার প্রশ্ন দিয়ে আছে এখানে, উকিলের আপনি যেটা করতে দেয় না। বলছেন সেটা তো আইনের কথা, সত্যতা যেটা, কিন্তু যে এখানকার যে, ইন্টারন্যাশনাল, কিন্তু সেখানকার যে সুপ্রিম কোর্ট বলুন, হাইকোর্ট বলুন, জজ কোর্ট বলুন, যাই কোর্ট বলুন, সেখানে যে পরিস্থিতি মানে বিচারকরা পর্যন্ত শঙ্কিত যে তারা যে কোনো রায় দেবে, নিরপেক্ষভাবে যে বিচার চাইছে, কোনো রায় দেবে, সেই রায় কিন্তু মানে দেওয়াটা খুব মানে সেখানে তাদের কাছে আর কি কঠিন বিষয় হয়ে দাঁড়াচ্ছে, খুব চাপের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। সেই জায়গাটা থেকে তাহলে কি আন্তর্জাতিক আদালত হস্তক্ষেপ করতে পারে বা যাওয়া যেতে পারে? আন্তর্জাতিক আদালতের কাছে আহ, যেটা, যে যে পরিস্থিতি এখন সমগ্র বাংলাদেশে, এবং যেভাবে সনাতনী হিন্দুদের উপর নিধন হচ্ছে, যেভাবে মন্দির ভাঙচুর করা হচ্ছে, সেইটার পরিপ্রেক্ষিতে আহ একটা দরখাস্ত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যেটা ইউএনওর যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস রয়েছে নেদারল্যান্ডসে, সেখানে একটা দরখাস্ত করা হচ্ছে। এবং সেখানে আমি এটার একটা ব্যবস্থা নিয়েছি যাতে
সেটা ইউএনও ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কাছে একটা অ্যাপ্লিকেশন করে যে এই সিচুয়েশনটা, যে বাংলাদেশে সমগ্র বাংলাদেশে যে পরিস্থিতি রয়েছে, যে হারে যে জেনোসাইড করা হচ্ছে, সেটা সেটা কিন্তু ইন্টারফেয়ার করার দরকার আছে। এখন ব্যাপার হচ্ছে আইনত এরকম কোনো প্রভিশন কিন্তু নেই। তার কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যখন দুটো দেশের মধ্যে কোনো গন্ডগোল হবে, সেই দুটো দেশের মধ্যে গন্ডগোল বিচার করার জন্য কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। কিন্তু কথা হচ্ছে যেটা, যে এরকম যদি একটা এন্টায়ার কমিউনিটিকে ওখানে শেষ করে দেওয়ার ব্যবস্থা করা হয়, এবং সেটা সেখানকার সরকারি যে সরকার রয়েছে তার মদতপুষ্ট মানুষ এবং একদম। তারা তাদের সমস্ত সরকারি আধিকারিক বা পুলিশি ব্যবস্থার মাধ্যম দিয়ে যেভাবে জিনিসটা ওখানে ঘটানো হচ্ছে, সেটা কিন্তু আমার নিজের ধারণা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস শুড ইন্টারফেয়ার। তার জন্যে আমি নিজে একটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কাছে একটা অ্যাপ্লিকেশন করা হয়েছে, এবং সেটা আগামীকাল আমরা দেব। দিয়ে আমরা অর্থাৎ যাতে শুক্রবার দিন আপনারা এটা দিচ্ছেন? এটা আমরা শুক্রবার কালকে দিচ্ছি, যাতে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইন্টারফেয়ার করে। তার কারণটা হচ্ছে যে এই জিনিস তো অরাজকতা চলতে পারে না। একটা দেশের আভ্যন্তরীণ সেখানে অন্য পররাষ্ট্র থেকে মানুষ কখনোই সেখানের ব্যাপারে আমরা ইন্টারফেয়ার করতে পারি না, কিন্তু যদি দেখতে পাওয়া যায় যে এইখানে একটা সমগ্র মানব জাতির যেখানে বিনাশ হয়ে যাবে, যে আস্তে আস্তে যেভাবে আপনি যদি 1971 সালে যে সময় ভারত বলে বাংলাদেশ তৈরি হয়েছিল, সেই সময় তার যে পপুলেশন ছিল, সেখানে সেরকম পপুলেশন ছিল 27% অফ দি এন্টায়ার বাংলাদেশের পপুলেশনে হিন্দু সনাতনী যারা ছিল। কিন্তু এখন যদি আপনি তার হিসেব দেখেন, ওখানে বাংলাদেশের অফিসিয়াল হিসেবে ওরা বলে 8% হিন্দু রয়েছে, কিন্তু আনঅফিসিয়ালি সেটা 6%, 5 থেকে 6%-এর কাছে পৌঁছে গেছে। তার মানে যেভাবে ওখান থেকে হিন্দুদের সমস্ত নিধন করে হিন্দুদের শেষ করে দেওয়া হচ্ছে, সেটার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কেন ইন্টারফেয়ার করবে না? এবং আমাদের আমাদের দাবি হচ্ছে সেইটা, যে যদি পরিস্থিতি সেরকম হয়, সেখানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস শুধু চুপ করে থাকতে পারে না। যে ঘটনা ঘটছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের ইন্টারফেয়ার করার দরকার আছে, এবং সেইটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং আমার যেটুকু আমার খবর যেটুকু আমরা জোগাড় করতে পেরেছি, এবং তার মধ্যে এইটা আরেকটা ঘটনা যেটা চিন্ময় প্রভু যে বিষয়টা নিয়ে আপনি আলোচনা করছেন, যে একটা মানুষকে অ্যারেস্ট করা হতেই পারে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতেই হ্যাঁ, পারে, কিন্তু তার কিন্তু তার থেকে বিরুদ্ধে রাইট টু তাকে তো ডিফেন্স, বিচার করে তাকে তো তাকে বিচার রাইট টু ডিফেন্সটা তো দিতে হবে, তার একদম। বিচার জন্য তাকে তো বিচার ব্যবস্থার সুবিধাটা দিতে হবে। হুম। কিন্তু সেটাও তাকে সেখানে দেওয়া হচ্ছে না। অর্থাৎ কোন জায়গায় আজকে পরিস্থিতি নেমেছে, যেটার কারণে আমার মনে হয় যে, আমি বহু আইনজীবীর সঙ্গেও কথা বলেছি, যে আমরা এটার একটা সুবিচারের জন্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কাছে, যে এন্টায়ার সিচুয়েশনটাকে তুমি ইন্টারফেয়ার করে, সেখানে তোমার যদি মনে হয় যে সেটার বিচার ব্যবস্থা বা সেখানে তাদের উপর কোনো নির্দেশনামা দেওয়ার দরকার আছে, সেই নির্দেশনামা দেওয়ার জন্য আমার তরফ থেকে আমি একটা লিখিতভাবে দায়ের অভিযোগ আকারে এবং সমস্ত ডিটেলস ঘটনাকে ফ্যাক্টটাকে তুলে ধরে আমরা এটা আমি দিচ্ছি এটা। একদম একদম ঠিক একদম। কেন বিচার পাবেন না চিন্ময় কৃষ্ণ প্রভু? তিনি কেন বিচার পাবেন না? তার যদি অপরাধ থাকে, তিনি যদি অপরাধী হন, তাই নিশ্চয়ই তার বিচার হোক, বিচারে তাকে প্রমাণ করুক যে হ্যাঁ সত্যি তিনি অপরাধী, এবং সেই অপরাধের সাজা তাকে পেতে হবে। কিন্তু যে মানুষটিকে দিনের পর দিন জেলে রাখা হচ্ছে, অথচ তার কাছে কোনো আইনজীবী কেউ পৌঁছতে পারছেন না। যারা আইনজীবী যাচ্ছেন তাদেরকে টর্চার করা হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, দেশ থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। এই সমস্ত যদি হয়, তাহলে ইউএনও কি হস্তক্ষেপ করতে পারবে? আমরা আশা করব সেই- নিশ্চয়ই ইউএনও, আমরা সেটাই আন্তর্জাতিক আমরা চাই, আদালত, সেটাই হ্যাঁ চাই। হ্যাঁ, নিশ্চয়ই এই বিষয়ে অর্থাৎ মানবিক যে বিষয়টি, সেই মানবিক বিষয়টি দিতে, এবং একটা সমগ্র জাতি, হিন্দু জাতি, সেই হিন্দু জাতি নিধন যেভাবে একটা দেশ সাম্প্রদায়িক নিধন শুরু করেছে, তার বিরুদ্ধে নিশ্চয়ই সোচ্চার হবে বলে আমাদের আশা। ধন্যবাদ আপনাকে চন্দ্রশেখর দা, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন। নমস্কার।